যে খবর এসে পৌঁছচ্ছে, উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব যাদবপুর থানার অন্তর্গত যমুনানগর। গুলি চলার অভিযোগ পর্যন্ত উঠেছে, যে ঘটনায় আহত হয়েছেন একাধিক ব্যক্তি। আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি হিন্দল দে, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, কি কারণে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি, কি ঘটেছে? দেখো, ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল পূর্ব যাদবপুর থানার অন্তর্গত যমুনানগর, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। সেখানে তোমাকে দেখাবো, ক্যামেরা পার্সন শান্তনু দত্তকে বলবো দেখাতে। তুমি দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর একাধিক জওয়ান তারা কিন্তু এখানে মোতায়েন রয়েছেন এবং কলকাতা পুলিশের একাধিক অফিসার তারা এখানে রয়েছেন। ঘটনার সূত্রপাত গতকাল রাত 8টা নাগাদ। যেটা অভিযোগ করা হচ্ছে যে স্থানীয় এক বাসিন্দা রবি নস্কর তিনি একটা প্রতিবাদ করেছিলেন। কিসের প্রতিবাদ? যে অঙ্কিত জসওয়াল নামে একজন যুবক, সে কিন্তু বেপরোয়াভাবে বাইক চালাচ্ছে, বিকট শব্দ করছে বাইকে, এবং তার প্রতিবাদ তিনি করেছিলেন। সেই প্রতিবাদ করার পর সেই অঙ্কিত জসওয়াল এবং তার দলবল তারা কিন্তু রীতিমতো রবি নস্করকে বেধড়ক মারধর করে, তার গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা পর্যন্ত করে, তেমনটাই অভিযোগ। এবং এই গোটা বিষয়টি কিন্তু রবি তার পরিবারের সদস্যদের মাধ্যমে এই এলাকার মানুষজনদেরকে জানান, এবং এলাকার বেশ কয়েকজন যুবক তারা কিন্তু এই অঙ্কিত জসওয়ালের যে বাড়ি রয়েছে সেই বাড়ির সামনে এসে চিৎকার চেঁচামেচি জোরে যে কেন অঙ্কিত জসওয়াল এইভাবে মারধর করলো স্থানীয় এক যুবককে। এবং শুধু তাই নয়, এই বক্তব্য যখন স্থানীয় বাসিন্দারা রাখছেন তার বাড়ির সামনে দাঁড়িয়ে এবং তাকে নিচে আসার জন্য বলছে, তখন কিন্তু এই অভিযুক্ত অঙ্কিত জসওয়াল সে ফোন করে একাধিক দুষ্কৃতীকে ডাকে। প্রায় 50 থেকে 60 জন দুষ্কৃতী বাইকে চেপে আসে, যাদের প্রত্যেকের কাছে ধারালো অস্ত্র ছিল, আগ্নেয় অস্ত্র ছিল। এমনকি এও অভিযোগ করছেন স্থানীয়দের একাংশ যে গতকাল গুলিও পর্যন্ত চলেছে, যদিও পুলিশ এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাচ্ছে না। এবং যে পরিস্থিতি, ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে, তুমি দেখতে পাচ্ছ একাধিক ইট রয়েছে, এভাবেই কিন্তু ইট পাটকেল ছোড়া হয়। এবং শুধু তাই নয়, লাঠি সোটা ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকজনকে মারধর করা হয়েছে, 7 থেকে 8 জন তারা আহত হয়েছে। এবং এই ঘটনায় মোট 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। খুনের চেষ্টার অপরাধে তাদের বিরুদ্ধে যেমন অভিযোগ রয়েছে, তার পাশাপাশি ভাঙচুর, মারধর এই অভিযোগে অভিযুক্ত, এবং তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এখনও পর্যন্ত ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং কলকাতা পুলিশের বাহিনী তারা কিন্তু মোতায়েন রয়েছে। গোটা ঘটনা তদন্ত চলছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। দীর্ঘ 30 বছর পর এবার ফের বিধানসভা ভোটে লড়াইয়ে অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর থেকে তাকে প্রার্থী করল কংগ্রেস। প্রার্থী হয়েই বললেন, লড়াই করা আমার অভ্যেস। বহরমপুরে অধীর চৌধুরী কি তার হারানো জমি ফিরে পাবেন, সেটাই এখন দেখার। लड़ना मेरा आदत है, लड़ते लड़ते इतने जिंदगी गुजारे हैं। নবাবের জেলায় এখন আক্ষরিক অর্থেই তিনি মুকুটহীন সম্রাট। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ নেই, নন সাংসদও। দীর্ঘ 30 বছর পর এবার ফের বিধানসভা ভোটের লড়াইয়ে অধীর রঞ্জন চৌধুরী। मैं पार्टी के एक फौज हूँ, पार्टी का एक फौज हूँ। पार्टी की आला कमान की तरफ से ये हिदायत दिए गए थे कि बंगाल में जो सीनियर लीडर्स है सारे चुनाव में उतरे, तो मैंने सोचा कि क्यों ना मैं उतरूं। 1991 সালে নবগ্রাম বিধানসভা কেন্দ্রে ভোটে লড়ে হেরে যান অধীর চৌধুরী। তারপর 1996 ফের নবগ্রাম বিধানসভায় ভোটে লড়াই। সেইবার প্রায় 22,500 ভোটে জেতেন তিনি। তবে তারপর আর বিধানসভা ভোটে লড়েননি, লড়েছেন শুধু লোকসভা ভোটে। 1996 এর পর 2026, টানা 3 দশক পর আবার বিধানসভা ভোটের ময়দানে। पार्टी की आदेश और हिदायत की मुताबिक मुझे लगा कि जब जोखिम हालात होते हैं तब खुद को पार्टी की सहायता करने के लिए, मदद करने के लिए ज़मीन पे उतरना एक धर्म होते हैं, मान लीजिए कि राजनीतिक धर्म होते हैं। तो मैं इसलिए पार्टी की हिदायत को मानते हुए चुनाव में मैं भाग लेने, शिरकत करना चाहते थे, और एक उम्मीदवार की हैसियत से मैं उतरने की तैयारी भी कर रहा हूँ। বহরমপুরে বারবার অপরাজেয় থেকেছেন অধীর চৌধুরী। তবে তাল কেটেছে 2024 লোকসভা নির্বাচনে, হাতছাড়া হয়েছে ডাবল হ্যাট্রিক। 2019 লোকসভা নির্বাচনে বহরমপুর আসনে তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেনকে 3,56,567 ভোটে হারান অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে জেতেন অধীর চৌধুরী। কিন্তু 2024 লোকসভা নির্বাচনে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে 85,000-এর বেশি ভোটে হেরে যান তিনি। যদিও বহরমপুর বিধানসভা কেন্দ্রে এগিয়েছিলেন অধীর চৌধুরী, সেখানে ভোট পেয়েছিলেন 83,000-এর বেশি। বিধানসভা নির্বাচনে এবার তাঁর লড়াই তৃণমূলের নারুগোপাল মুখোপাধ্যায় এবং বিজেপির সুব্রত মৈত্রর সঙ্গে। তবে গড় পুনরুদ্ধারে আত্মবিশ্বাসী অধীর চৌধুরী। लड़ना मेरा आदत है, लड़ते लड़ते इतने जिंदगी गुजारे हैं, इतने उम्र गुजारे लड़ते लड़ते। लड़ना मेरे साथ ही है और मैं लड़ते जाऊंगा।
একসময় মোটরবাইক চেপে গোটা বহরমপুর শহর চক্কর দেওয়া সেই যুবক এখন প্রবীণ নেতা। সময় বদলেছে, বহরমপুর পাল্টেছে, পাল্টাতে হলো অধীর চৌধুরীকেও। তাই লোকসভার ভোটে হেরে এবার বিধানসভার পরীক্ষায় নামতে হলো তাঁকে। অধীর চৌধুরী কি তাঁর হারানো জমি ফিরে পাবেন 2024 থেকে 2026? বহরমপুরবাসী কি অধীরের জন্য অধীর আগ্রহী অপেক্ষা করছিল, নাকি ভুলতে বসেছে তাদের একদা রবিনহুডকে? উত্তর মিলবে চৌঠামে। এবিপি আনন্দ। হাতে সময় কম, জমে উঠেছে ভোটের প্রচার, চরমে উঠছে স্লোগান যুদ্ধ। রবিবাসরীয় সকালে চেতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেন কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। শুভেন্দু অধিকারীর প্রচার ঘিরে সন্ধেয় সেখানেই চড়ল উত্তেজনার পারদ, তুঙ্গে বাকযুদ্ধ। একদিকে জয় বাংলা, অন্যদিকে জয় শ্রীরাম। ভোটের প্রচারে চরমে উঠল স্লোগান যুদ্ধ। পরিস্থিতি সামাল দিতে ছুটে এলো পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। শুভেন্দু অধিকারীর প্রচার ঘিরে রবিবার সন্ধ্যায় উত্তেজনার পারদ চলল চেতলায়। শুভেন্দু অধিকারীর ভোট প্রচারের মাঝখানেই এখানে জয় বাংলা স্লোগান, এরকম জয় বাংলা স্লোগান দিতে শুরু করলেন। তো তিনটে লোক তো থাকবে, হাজার হাজার কণ্ঠে জয় শ্রীরাম, হাজার হাজার কণ্ঠে জয় শ্রীরাম। ভোট ঘোষণার পর দ্বিতীয় রবিবার তুঙ্গে প্রচার। এদিন সন্ধ্যায় আলিপুর থেকে চেতলাহাট রোড এলাকায় আসেন শুভেন্দু অধিকারী। বাড়ি বাড়ি প্রচার শুরু করলে স্থানীয় তৃণমূল সমর্থকরা স্লোগান দিতে থাকেন। পাল্টা স্লোগান দেন বিজেপি সমর্থকরা। এর আগে রবিবাসরীয় সকালে চেতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেন কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। এখানে লেখা রয়েছে উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়েই ভবানীপুরে, এবং সেই সঙ্গে তৃণমূলের এখানে প্রতীক রয়েছে। এই সমস্ত কিছু নিয়েই তারা প্রচারে বেরিয়েছেন চেতলা অঞ্চলে। সবাই প্রচার করবে, মানুষ ঠিক করবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। দু নঙ্কে পা দিলে ডোবার সম্ভাবনা সব থেকে বেশি। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার নন্দীগ্রামে পবিত্র করকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ভবানীপুর থেকে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী। দুই বিধানসভা আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল কংগ্রেস। দু নঙ্কে পা দিলে ডোবার সম্ভাবনা সব থেকে বেশি। ভালো ভালো দিবার স্বপ্ন দেখা ভালো। ওনাকে বলবো, ওনাদের ভোটারদের প্রতি যদি এত কনফিডেন্স থাকে, গুন্ডামিটা করবেন না, পোস্টার ব্যানার ছেড়বেন না, পুলিশকে লেলিয়ে দেবেন না, বাকিটা জনগণ বুঝে নেবে। এদিন প্রচারে বেরিয়ে বিদায়ী পুরমন্ত্রী অভিযোগ করেন ভবানীপুরে শুভেন্দু অধিকারীর নির্বাচনী কার্যালয়টি তৈরি হয়েছে বেআইনিভাবে। আমরা অলরেডি দিয়ে দিয়েছি, 401 নোটিশ দিয়েছি, থানায় এফআইআর করে দিয়েছি। ওটা ইলিগাল কনস্ট্রাকশন, জায়গাটাই ডিসপিউটেড, জায়গাটা গভর্নমেন্টের জায়গা। সেই জায়গায় আগে দখল করেছিল একটা গুন্ডা ছিল, কি নাম, বেশ জেলে আছে, হ্যাঁ 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 ওই। তারপর ওই জায়গাটা এখন আবার বিজেপি মাস্টার্স দিয়ে দখল করার চেষ্টা করছে। ওটা গভর্নমেন্ট ল্যান্ড, ওটা ইরিগেশনের জায়গা। মমতা ব্যানার্জির বাড়িটাই বেআইনি, কলকাতা পোর্টের জায়গা। ওকে আগে বলবেন ওর বাড়ির দলিলটা দেখাতে, তারপরে আমি কাগজ দেখাবো। ও তো নিজেই জবরদস্তি। আগামী 29শে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে কলকাতায়। ফল ঘোষণা চৌঠামে। কে কোথায় শেষ হাসি হাসবেন, উত্তর মিলবে ওই দিন। অর্ণব মুখোপাধ্যায়, ঋত্বিক প্রধান, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।